শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি। দিল্লি না ঢাকা। বাংলাদেশের রাজনীতির এক রহস্যময় হত্যাকাণ্ড, যে হত্যার পর দেশ জুড়ে তৈরি হয়েছিল শোক, ক্ষোভ আর অসংখ্য প্রশ্ন। হঠাৎ একদিন খবর এলো দীর্ঘদিন ধরে পলাতক সেই দুই প্রধান আসামি ধরা পড়েছে। কিন্তু চমকটা এখানেই, বাংলাদেশে নয়, ধরা পড়েছে ভারতের মাটিতে। তাহলে প্রশ্ন উঠছে, কিভাবে তারা সীমান্ত পেরিয়ে পালিয়েছিল, কোথায় লুকিয়েছিল এতদিন, আর কেন তারা আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল? আজকের এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আমরা তুলে ধরব ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা রহস্যের নতুন মোড়, পলাতক আসামিদের ভারতীয় সীমান্তে গ্রেফতার এবং এর পেছনে লুকিয়ে থাকা সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গত কয়েক বছরের অন্যতম আলোচিত হত্যাকাণ্ড ছিল ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ড। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ডই ছিল না, এটি দেশের রাজনৈতিক পরিবেশকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। একজন সক্রিয় রাজনৈতিক মুখপাত্রকে প্রকাশ্যে হত্যা করা মানে এটি শুধু ব্যক্তিগত আক্রোশ নয়, বরং এর পেছনে থাকতে পারে বড় কোনো পরিকল্পনা। এমন সন্দেহ শুরু থেকে ছিল বিশ্লেষকদের মধ্যে। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করলেও মামলার দুই প্রধান সন্দেহভাজন ব্যক্তি দ্রুতই গা ঢাকা দেয়। তাদের একজন পটুয়াখালীর বাসিন্দা ফয়সাল করিম মাসুদ, যিনি রাহুল নামেও পরিচিত, আরেকজন ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন। তদন্ত সূত্রে জানা যায় এই দুই ব্যক্তি একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা হঠাৎ করেই উধাও হয়ে যায়। বাংলাদেশ পুলিশ বহুদিন ধরে তাদের খুঁজছিল, কিন্তু তারা যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। পরে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। খুনের ঘটনার পরপরই এই দুই আসামি পরিকল্পিতভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। তারা সরাসরি কোনো বড় সীমান্ত ব্যবহার করেনি, বরং তারা বেছে নিয়েছিল মেঘালয় সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা। এই সীমান্ত এলাকাগুলো এমনিতেই কঠিন এবং নজরদারির বাইরে অনেক জায়গা রয়েছে। সেই সুযোগই কাজে লাগায় তারা। গোপনে সীমান্ত পার হয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের মাটিতে। এরপর শুরু হয় তাদের দীর্ঘ আত্মগোপনের জীবন। ভারতে ঢোকার পর তারা কোনো এক জায়গায় স্থির থাকেনি। নিজেদের পরিচয় গোপন রেখে তারা এক শহর থেকে আরেক শহরে স্থান পরিবর্তন করতে থাকে। কখনো সীমান্ত এলাকা, কখনো শহরতলি, কখনো আবার জনবহুল এলাকায় সাধারণ শ্রমিকদের মতো জীবনযাপন করছিল। মূল উদ্দেশ্য ছিল একটাই, আইনের চোখ এড়িয়ে বেঁচে থাকা। কিন্তু ইতিহাস বলে, অপরাধীরা যতই চালাক হোক, আইনের হাত থেকে চিরদিন পালিয়ে থাকা সম্ভব নয়। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পায়। তাদের কাছে খবর আসে বাংলাদেশের একটি গুরুতর হত্যা মামলার দুই পলাতক আসামি ভারত বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থান করছে। তদন্ত শুরু করে এসটিএফ। তথ্য যাচাই করতে গিয়ে তারা জানতে পারে এই দুই ব্যক্তি পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় অবস্থান করছে। কিন্তু প্রশ্ন হলো, তারা সেখানে কেন এসেছিল? পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে নতুন তথ্য। ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন আবার বাংলাদেশে প্রবেশ করার পরিকল্পনা করছিল। এই উদ্দেশ্যেই তারা বনগাঁও সীমান্তে আসে। তাদের পরিকল্পনা কী ছিল এটি এখনও পুরোপুরি পরিষ্কার নয়, তবে তদন্তকারীদের ধারণা তারা হয়তো নতুন করে কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিল, অথবা পুরনো কোনো বিরোধ মেটাতে দেশে ফেরার পরিকল্পনা করছিল। 7 এবং 8 মার্চের মধ্যবর্তী রাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বনগাঁও এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। রাতের অন্ধকারে যখন চারপাশ নিস্তব্ধ, ঠিক তখনই শুরু হয় অভিযান। চারদিক ঘিরে ফেলে এসটিএফের চৌকস সদস্যরা। পালানোর আর কোনো সুযোগ ছিল না। অবশেষে হাতে নাতে গ্রেফতার হয় ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এবং পশ্চিমবঙ্গ পুলিশের সূত্রে এই খবর প্রকাশ হওয়ার পর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই এটিকে দেখছেন ন্যায় বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে। গ্রেফতারের পর রবিবার তাদের ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়। সেখানে তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং অবস্থানের অভিযোগ আনা হয়। আদালত পুরো বিষয়টি তদন্তের জন্য তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাদেরকে কি বাংলাদেশে ফিরিয়ে আনা হবে? যেহেতু তারা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামি, তাই তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে ভারতের সাথে কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দুই দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হলেই তাদের বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। শরীফ ওসমান বিন হাদির পরিবার এবং তার রাজনৈতিক সহকর্মীরা দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। এই গ্রেফতার সেই বিচারের পথ কিছুটা হলেও উন্মুক্ত করেছে।
তবে এখানেই শেষ নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় আরও অনেক প্রশ্ন এখনও উত্তরহীন। ফয়সাল এবং আলমগীর কি শুধু মাঠ পর্যায়ের কর্মী, নাকি তারা ছিল বড় কোনো পরিকল্পনার অংশ? কারা তাদের অর্থ, অস্ত্র এবং নিরাপত্তা দিয়েছিল? কারা তাদের সীমান্ত পেরিয়ে পালাতে সাহায্য করেছিল? সবচেয়ে বড় প্রশ্ন, এই হত্যাকাণ্ডের আসল নির্দেশদাতা কে? ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে মাঠ পর্যায়ের অপরাধীদের শাস্তি দিয়ে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে। 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড এমন একটি উদাহরণ। ঘটনার পর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু অভিযোগ ওঠে মূল নির্দেশদাতা অধরাই থেকে গিয়েছেন। এই ঘটনাও সেই প্রশ্নই তুলছে, এখানেও কি একই ধরনের কোনো নাটক সাজানো হচ্ছে? ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনের গ্রেফতার নিশ্চয়ই একটি বড় ঘটনা, কিন্তু প্রকৃত বিচার তখনই হবে যখন এই হত্যাকাণ্ডের পেছনে থাকা সব শক্তিকে আইনের আওতায় আনা হবে। শুধু ব্যবহৃত অস্ত্র ধ্বংস করলেই হবে না, যে হাত সেই অস্ত্র চালিয়েছে সেই হাতকেও আইনের শিকলে বাঁধতে হবে। নইলে শরীফ উসমান বিন হাদির রক্ত ইতিহাসের আরেকটি অমীমাংসিত অধ্যায় হয়ে থাকবে। এই ঘটনায় নতুন নতুন তথ্য প্রতিনিয়ত সামনে আসছে। ফয়সাল এবং আলমগীরকে কি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে? তদন্ত কি পৌঁছাবে মূল পরিকল্পনাকারীদের কাছে, নাকি এই রহস্য রাজনীতির অন্ধকারে চাপা পড়ে যাবে? আমরা এই ঘটনার প্রতিটি আপডেট নজরে রাখছি। আপনার কি মনে হয়, এই হত্যাকাণ্ডের পেছনে কি বড় কোনো রাজনৈতিক শক্তি কাজ করছে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আর এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে।